study an excellent metaphysical poem by John Donne, that is The Good Morrow. So before going to the text, let's talk about some social and literary aspects of the poet John Donne. Then we will talk about some key facts about the poem The Good Morrow and a little bit of summary of it, okay? And in our next class, we will discuss the poem thoroughly, okay? So without wasting any further time, let's get into the class. Let's talk about the poet John Donne. John Donne was a transitional poet of 17th century. He was born on 22nd January 1572 and died on 31st March in 1631. তো তোমরা লাইফ স্প্যান দেখলেই বুঝতে পারবে যে তিনি এলিজাবেথান এরাতে জন্মগ্রহণ করেছেন এবং তিনি মারা গেছেন জ্যাকোবিয়ান এরাতে। তো এলিজাবেথান এরার যে রেইন সেটা আমরা জানি যে 1603 খ্রিস্টাব্দে তিনি মারা যান কুইন এলিজাবেথ, এবং তারপরে জেমস ওয়ান তিনি থ্রোনে বসেন। সো এই যে সময়টা, এই যে ট্রানজিশন, ঠিক আছে, এই যে ট্রানজিশন ফ্রম দি রেইন অফ এলিজাবেথ টু জেমস ওয়ান, এই ট্রানজিশনটা শুধুমাত্র যে থ্রোনের ক্ষেত্রে ঘটেছিল তেমন নয়। এই ট্রানজিশনটা লিটারেরি অ্যাসপেক্টস এবং লিটারেরি যে এনভায়রনমেন্ট সেটাতেও কিন্তু একটা বড় শিফট ঘটেছিল, ঠিক আছে। এই যে পোয়েট জন ডান, তিনি কিন্তু অ্যাকচুয়ালি নোন অ্যাজ দি ফাউন্ডার অফ মেটাফিজিক্যাল পোয়েটস। একটা নিউ কনসেপ্ট, একটা টোটালি নিউ পোয়েট্রি কিন্তু তিনি ইন্ট্রোডিউস করিয়েছিলেন। তো সে বিষয় নিয়ে আমরা একটু বিস্তারিত আলোচনা করব। তো যে সোশ্যাল অ্যাসপেক্টটা সেটা ফার্স্টে বলে নিই। এই সময় কুইন এলিজাবেথ তিনি মারা যাওয়ার পরে জেমস ওয়ান তিনি থ্রোনে বসেন, এবং এই যে মানে শিফট হলো, ঠিক আছে, যে মানে লটা চলছিল বা যে এনভায়রনমেন্ট ছিল সেটা কিন্তু আস্তে আস্তে যে লিটারেরি টেস্ট আমরা জানি এলিজাবেথান এরাতে কিন্তু সেটা কিন্তু গোল্ডেন এরা অফ হিস্ট্রি অফ ইংলিশ লিটারেচার সেটাও বলা হয়, কারণ এই সময় বিভিন্ন ফর্ম ইভলভ হতে থাকে, যেমন সনেট ফর্ম ইভলভ হতে থাকে, সেখানে ড্রামা এক্সপ্লোর করতে থাকে, সেই সময় বিভিন্ন ধরনের যে সায়েন্টিফিক যে ইনভেনশন ক্রিয়েশন সেটা স্টার্ট হচ্ছে। সো এইরকম একটা প্রসপেরিয়াস একটা এরার যখন মানে এরা যখন চলছিল, সেই সময় কুইন এলিজাবেথ মারা যাওয়ার পরে কিন্তু একটা কনফিউশন একটা ক্রিয়েট হয়, কারণ জেমস ওয়ান তিনি কিন্তু একজন দক্ষ পরিচালক ছিলেন না, কেমন। সো যাই হোক, এটা হিস্টোরিক্যাল পার্ট আমি বাদ দিলাম। কিন্তু এই যে এরাতে যে টেস্ট অফ লিটারেরি অ্যাসপেক্টস বলো বা লিটারেরি কি বলবো লিটারেচার অ্যাকচুয়ালি সেটা কিন্তু চেঞ্জ হয়, ঠিক আছে। তো যে বিষয়টা নিয়ে বলছিলাম যে জন ডান এই এরার প্রথম তিনি যে পোয়েট্রি তিনি নিয়ে আসেন সেটা হচ্ছে মেটাফিজিক্যাল পোয়েম, ঠিক আছে। মেটাফিজিক্যাল, এই যে ওয়ার্ডটা দেখছো মেটাফিজিক্স বা মেটাফিজিক্যাল পোয়েম, এই ওয়ার্ডটা প্রথম ইন্ট্রোডিউস করায় জন ডানের পরে কিন্তু তিনি এসেছিলেন। তো তিনি তার লেখাতে জন ডানকে উদ্দেশ্য করে লিখেছিলেন হি অ্যাফেক্টস দ্য মেটাফিজিক্স। তো তিনি ফার্স্টে মেটাফিজিক্স ওয়ার্ডটি নিয়ে আসেন ড্রাইডেন, এবং সেই ড্রাইডেনের এই কথা অনুসারেই পরবর্তীতে ডক্টর স্যামুয়েল জনসন তিনি কিন্তু যে জন ডান রয়েছে এবং তার যে ফলোয়ার্স রয়েছে, তার ফলোয়ার্স বলতে হেনরি ভন রয়েছে, অ্যান্ড্রু মারফেল রয়েছে, ঠিক আছে, তাদের সকলকেই আর কি মেটাফিজিক্যাল পোয়েটস বলেছেন। বোঝাতে পারলাম? এগুলো কিন্তু তোমরা ইউজিসি নেটে পড়ো, কিংবা তোমরা কিন্তু কোয়েশ্চেন আসতে পারে, ঠিক আছে, এসএসসিতেও আসতে পারে। তো মোটামুটি এই গেল ব্যাকগ্রাউন্ড, ঠিক আছে। এবার মেটাফিজিক্যাল এর অর্থটা কি? মেটা মিনস বিয়ন্ড, ঠিক আছে, অ্যান্ড ফিজিক্যাল মিনস ফিজিক্যাল নেচার, অর্থাৎ বিয়ন্ড দ্য ফিজিক্যাল নেচার, অর্থাৎ নেচারের বাইরে যেটা রয়েছে, ঠিক আছে। অর্থাৎ নেচারের বাইরে কি, সেটা সুপার ন্যাচারাল হতে পারে বা সেটা স্পিরিচুয়াল হতে পারে, ঠিক আছে। তো এই বিষয়টি কিন্তু মানে আমাদের যে প্রেজেন্ট পোয়েম মেটাফিজিক্যাল পোয়েম সেটা কিন্তু আমরা দেখতে পাবো। তো চলো খুব বেশি দেরি না করে আজকে আমরা ডিরেক্ট ক্যারেক্টারিস্টিক্সে চলে যাব মেটাফিজিক্যাল পোয়েট্রির। যে ক্যারেক্টারিস্টিক্সগুলো আমি ইন জেনারেল প্রথমে বলবো, যে সমস্ত সমস্ত মেটাফিজিক্যাল পোয়েট্রিতে এই ক্যারেক্টারিস্টিকগুলো থাকে, দেন স্পেসিফিক্যালি যে ইম্পর্টেন্ট ফ্যাক্টস রয়েছে এই পোয়েম অর্থাৎ দি গুড মোরো সেটা কিন্তু আমরা আলোচনা করবো, কেমন। সো ফার্স্ট যে পয়েন্টটা, দ্যাট ইজ মেটাফিজিক্যাল পোয়েট্রি ইজ হাইলি ইন্টালেকচুয়াল, ঠিক আছে। অর্থাৎ এখানে কিন্তু একটা ইন্টালেকচুয়াল কমপ্লেক্সিটি তোমরা দেখতে পাবে। ইন্টালেকচুয়াল কেন? এবং প্রিভিয়াস যে এরা ছিল
এলিজাবেথান এরা থেকে কি করে এটা চেঞ্জ, বুঝিয়ে বলি। বিষয়টা হচ্ছে এখানে ইন্টেলেকচুয়ালিটি আসছে এই কারণে, কারণ এখানে ডিফারেন্ট সর্ট অফ নলেজ, লাইক ডিফারেন্ট স্ট্রিম অফ নলেজ কিন্তু এখানে ইন্ট্রোডিউস করানো হয়। জন ডান বা আদার্স যে মেটাফিজিক্যাল পোয়েটস রয়েছে তারা কিন্তু বিভিন্ন ব্যাকগ্রাউন্ড থেকে, যেমন সেখানে তারা জিওগ্রাফি থেকে নিয়ে আসতো, সেখানে অ্যাস্ট্রোনমি, সেখানে সায়েন্স থেকে, ফিলোসফি থেকে, অর্থাৎ ডিফারেন্ট যে নলেজের যে স্ট্রিম রয়েছে সেগুলো থেকে কিন্তু তারা বিভিন্ন জ্ঞানের সম্ভার কিন্তু তাদের পোয়েট্রিতে ইউজ করতেন, ঠিক আছে। অর্থাৎ অ্যাস্ট্রোনমিতে কি হচ্ছে সেগুলো কিন্তু তাদের পোয়েট্রিতে আমরা পাবো। তো এই কারণে কিন্তু যে কমপ্লেক্সিটিটা, ঠিক আছে, সেটা কিন্তু একটু বেশি। তো এইখানে এলিজাবেথান এরার সঙ্গে কি করে ডিফারেন্সিয়েট করছি, এলিজাবেথান এরাতে তোমরা দেখেছো যেখানে বেসিক থিম, সেই বেসিক থিমটা হচ্ছে সেখানে ছিল তোমার যে লাভ, ঠিক আছে। তো সেখানে পিওরলি প্যাশনেট লাভ ছিল, ঠিক আছে। এলিজাবেথান এরাতে টোটালি প্যাশনেট লাভ ইন্ট্রোডিউস করা হতো। সেইখানে তোমার মেটাফিজিক্যাল পোয়েট্রিতে এই যে তোমার ইন্টেলেকচুয়ালিটি প্লাস তোমার ইমোশন, অর্থাৎ দি ফিউশন বিটুইন দি ইমোশন অ্যান্ড ইন্টালেক্ট, ঠিক আছে। এক কথায় দি ফিউশন বিটুইন ইমোশন অ্যান্ড ইন্টালেক্ট, এই দুটোই কিন্তু মেটাফিজিক্যাল পোয়েট্রিতে পাবে। এখানে প্যাশন যেমন থাকবে তেমনই লজিক থাকবে, র্যাশনালিটি থাকবে, ইন্টেলিজেন্ট থাকবে, ঠিক আছে। তো এটা একটা ব্যাপার ডেফিনেটলি। সেকেন্ড যে মোস্ট ইম্পর্টেন্ট ফিচার্স অফ দিস গ্রুপ অফ পোয়েটস, দ্যাট ইজ কনসিট। দে ইউজ কনসিট। কনসিটটা কি? কনসিট হচ্ছে, তোমরা ফার্স্টে কনসিটটা কি বলি, কনসিট হচ্ছে ফারফেস্ট মেটাফোর, অর্থাৎ এক্সট্রিম ফর্ম অফ মেটাফোর। তোমরা মেটাফোর কি জানো? সিমিলিটা ফার্স্টে বলি। সিমিলি হচ্ছে দি কি বলবো, এক্সপ্লিসিট এক্সপ্রেশন, এক্সপ্লিসিট কম্পারিজন বিটুইন টু ডিসিমিলার থিংস, তাই না? দুটো পুরো সম্পূর্ণ বিপরীত দুটো বস্তুর সঙ্গে কি হয়, একটা সিমিলারিটি থাকে, যেটা কি হয় পুরো এক্সপ্লিসিট, মানে বর্ণনা করাই থাকে, তাই না? তো আর মেটাফোরটা কি? মেটাফোর হচ্ছে ইমপ্লিসিট কম্পারিজন বিটুইন টু ডিসিমিলার থিং, দুটো ডিসিমিলার থিং এর সাথে একটা অন্তর্নিহিত অর্থ থাকে। এখানে এক্সাম্পল হিসেবে বলতে পারি, আই উইল ড্রিঙ্ক লাইফ টু দ্য লিজ, আমি জীবনের শেষ বিন্দু অবধি পান করবো। এই যে লিজটা কিন্তু ওয়াইনের লিজ থাকে, রাইট? আমরা কিন্তু ইউলিসিয়াসে পড়েছিলাম। তো এইখানে কিন্তু মেটাফোরটা আমরা বুঝতে পারছি, মোটামুটি বোঝা যাচ্ছে যে এখানে জীবনের সঙ্গে একটা ওয়াইনের তুলনা করছে। কিন্তু যখন কনসিটের কথা বলছি, কনসিট হচ্ছে ফারফেস্ট মেটাফোর, অর্থাৎ একদম কি বলবো, এক্সট্রিম ফর্ম অফ মেটাফোর, মানে খুব সহজে কিন্তু উদ্ধার করা সম্ভব নয়। লাইক এখানে আমি তোমাকে তোমাদের এক্সাম্পল দিচ্ছি। জন ডানেরই একটা কবিতা রয়েছে ফ্লিতে, মানে কি বলছে যে দিস ফ্লি বিকেমস দি ম্যারেজ বেড অফ দ্য লাভার্স, ঠিক আছে। এই যে ফ্লি, এই যে মাছিটা দেখছো বা এই যে মশাটা দেখছো, সেটা কি হচ্ছে ম্যারেজ বেড। এবার একটা মশা কি করে ম্যারেজ বেড হতে পারে, তাই না? এখানে কোশ্চেন আসছে, এবার খুব সহজে কিন্তু এটা বোঝা যাচ্ছে না। তো এবার যদি কবিতাটা তোমরা ডিটেলসে পড়ো তাহলে দেখবে যে এই যে ফ্লি, সে কি করছে, ফার্স্টে এই মস্কিটোর বাইট করছে কাকে, লাভারকে, ঠিক আছে। এবং লাভারের যে ব্লাড সেই মশার মধ্যে চলে আসছে এবং তারপরে তার বিলাভেডকে বাইট করছে। সো দুজনের ব্লাড কিন্তু মিক্সড হচ্ছে ফ্লির বডিতে, রাইট? তো এই যে তাদের দুজনের যে রক্তের মিলন ঘটছে মশার মধ্যে, এই যে মিলনটা, ঠিক আছে, এই মিলনটাকে কিন্তু বলছে ম্যারেজ বেড। অর্থাৎ বিয়ের পরে কি হয়, ম্যারেজ বেড মানে কি, যেখানে দুজন মানুষের কি হয়, মিলন হয়, সেই ব্যাপারটাকে কিন্তু এখানে মানে বলতে চাচ্ছি যে এই মশাটা হচ্ছে ম্যারেজ বেড, ঠিক আছে। তো এইরকম, এটা হচ্ছে কনসিট, আমি তোমাদেরকে একটু এক্সপ্লেন করে বললাম, ঠিক আছে। তো এই কনসিট কিন্তু অনেক ইউজ করেন মেটাফিজিক্যাল পোয়েটসরা, ঠিক আছে। তো এটা একটা অ্যানাদার ফিচার্স বলতে পারো, ইম্পর্টেন্ট ফিচার্স। নেক্সট যেটা এক্সপ্লেন করব, দ্যাট ইজ ডেফিনেটলি, তারপরে তোমার মেটাফিজিক্যাল পোয়েট্রি আরেকটা যেটা রয়েছে, দ্যাট ইজ উইট, ঠিক আছে। উইটটা কি? উইট হচ্ছে তোমার কি বলবো, কিভাবে, উইট বা নলেজ অলমোস্ট সেম, কিন্তু এক্সাক্ট বলা যায় না। উইট হচ্ছে তোমার কনসিয়াস ওয়ার্ড চুজিং, ঠিক আছে। অর্থাৎ
কোথায় একদম কোন ওয়ার্ডটা একদম পারফেক্টলি চুজ করতে হবে, ঠিক আছে। যেমন আমরা বলি না গুড সেন্স অফ হিউমার, এই হিউমার সেন্সটা যেমন সবার থাকে না, সো এই যে উইটি বা ইন্টেলেকচুয়াল যে ব্যাপারটা সেটা কিন্তু প্রত্যেকটা পোয়েট বা লেখকের মধ্যে কিন্তু সমপরিমাণ থাকে না। তো মেটাফিজিক্যাল পোয়েটসদের মধ্যে কিন্তু তারা কনসিট ইউজ করতো, তারা ভীষণ উইটি ডায়লগ বলো, স্পিচ বলো বা আইডিয়াস বলো তারা ইন্ট্রোডিউস করলো লেখার মধ্যে। তো এই যে উইটি ব্যাপারটা, ঠিক আছে, সেটা কিন্তু একটা রয়েছে। সো মোটামুটি এইগুলো রয়েছে। অ্যানাদার ফিচার্স সেটা হচ্ছে হাইপারবোলিক এক্সপ্রেশন, ঠিক আছে, অর্থাৎ তোমার মেটাফিজিক্যাল যে পোয়েট্রিগুলো রয়েছে সেগুলো হাইপারবোলিক্যালি কিন্তু বলা থাকে, অর্থাৎ এক্সট্রিম ফর্মে সব কিছু বলছে। এক্সাম্পলে তোমরা এই প্রেজেন্ট কবিতাতেও দেখতে পাবে যে তিনি বলছে যে আমি এবং তুমি, আমাদের এই দুজনের জগৎটাই কি হচ্ছে, আমাদের জগৎ এবং এই জগৎটার কাছে যে অরিজিনাল যে ওয়ার্ল্ড, ঠিক আছে, মানে আমরা দুজন হেমিস্ফিয়ারটা কি করবো, একটা ওয়ার্ল্ড ক্রিয়েট করবো যেটা যে অরিজিনাল ওয়ার্ল্ড সেটাকেও হার মানিয়ে দেবে বা সেটার কোনো প্রয়োজন নেই। সো এই যে মানে সবকিছু এক্সট্রিম ফর্মে বর্ণনা করা, ঠিক আছে, আমি এবং তুমি এটাই আমাদের পৃথিবী, এইরকম ভাবে কিন্তু অনেক হাইপারবোলিক এক্সপ্রেশন কিন্তু আমরা দেখতে পাই, ঠিক আছে। সো মোটামুটি আমি যে বিষয়গুলো বর্ণনা করলাম মেটাফিজিক্যাল পোয়েট্রির ক্ষেত্রে, ফার্স্টে হচ্ছে ইন্টেলেকচুয়াল কমপ্লেক্সিটি থাকবে, ঠিক আছে, ভীষণ উইটি হবে। নেক্সট আরেকটা বর্ণনা করলাম যেটা হচ্ছে যে থিমটা, ঠিক আছে, দ্য ফিউশন অফ ইন্টেলেক্ট অ্যান্ড ইমোশন, সেটা থাকবে। আরেকটি যেটা বললাম কনসিট ডেফিনেটলি থাকবে, হাইপারবোলিক এক্সপ্রেশন থাকবে। তো মোটামুটি এই সমস্ত বিষয়গুলো কিন্তু তোমার এই মেটাফিজিক্যাল পোয়েট্রিতে কিন্তু আমরা দেখতে পাবো, ঠিক আছে। তো চলো আজকের যে পোয়েট্রি দি গুড মোরো বাই জন ডান, তো সেটা আমরা নিয়ে আলোচনা করব, তার মধ্যে কি কি ইম্পর্টেন্ট ফ্যাক্টস আছে সেগুলো নিয়ে আলোচনা করব। জন ডানের দি গুড মোরো এই কবিতাটি মোটামুটি লেখা হয়েছে 1590-এর দিকে এবং এটা পাবলিশড হয়েছে তার মৃত্যু 2 বছর পরে 1633 খ্রিস্টাব্দে ইন সংস অ্যান্ড সনেটস নামক ভলিউমে। এই কবিতাটিতে টোটাল 3টে স্ট্যান্জা রয়েছে এবং প্রত্যেকটি স্ট্যান্জায় 7টি করে লাইন রয়েছে, অর্থাৎ ইন টোটাল 21 লাইন রয়েছে কবিতাটিতে। এর রাইম স্কিম হচ্ছে এবি এবি সি সি সি, এবং মোটামুটি এইগুলো ইম্পর্টেন্ট বিষয়গুলো তোমাদের জানলেই হবে। আর বাকি যে অ্যাসপেক্টসগুলো আমি তোমাদের বললাম যে এখানে ইন্টেলেকচুয়াল কমপ্লেক্সিটি থাকবে, কনসিটের ইউজ থাকবে, এখানে হাইপারবোলিক এক্সপ্রেশন থাকবে, উইটি আইডিয়াস বা উইটি যে ইন্টেলেক্ট সেটা প্রকাশ পাবে, ঠিক আছে, এই সমস্ত অ্যাসপেক্টসগুলো তো রয়েছে। তো চলো খুব সংক্ষেপে আমরা একবার কবিতাটি জেনে নেব এবং নেক্সট ক্লাসে আমরা এটা লাইন বাই লাইন আলোচনা করব, কেমন? সো সামারিটা আমি খুবই সংক্ষেপে বলছি, তোমরা আইডিয়া পাবে। তবে এই জন ডানের যে দি গুড মোরো কবিতাটি, এই কবিতাটির যে মেন অ্যাকচুয়ালি থিম, ঠিক আছে, তোমরা ফার্স্টে টাইটেলটি লক্ষ্য করো, দি গুড মোরো অর্থাৎ দি গুড মর্নিং। এটা কিন্তু একটা স্যালুটেশন, ঠিক আছে, অর্থাৎ সকালবেলায় কিন্তু সুপ্রভাত জানানো হয়, অর্থাৎ একটা নতুন বিগিনিং, একটা নতুন দিনের যেভাবে শুভেচ্ছা জানানো হয়, এটা কাইন্ড অফ সেটাই বলতে পারো যে একটা নতুন দিনের সূচনা করছে বা একটা আফটার একটা সার্টেন রিয়ালাইজেশন কবি কিন্তু এটা তোমার করছেন, সম্বোধন জানাচ্ছেন তার প্রেমিকাকে, ঠিক আছে। তো সেটিংসটা প্রথমে আগে জানবো যে এখানে কিন্তু ড্রামাটিক মনোলগ ফর্মে কিন্তু লেখা হয়েছে। ড্রামাটিক মনোলগ এক্সাক্ট ফর্মে বলবো না, কারণ এখানে কিন্তু তোমরা জানো ড্রামাটিক যে ফর্ম বা ড্রামাটিক মনোলগ যেখানে একটা টেনশন থাকে, ঠিক আছে, এখানে কিন্তু সেই টেনশনটা নেই, ঠিক আছে। তা বাদে কিন্তু টোটালি এটা ড্রামাটিক মনোলগ বলতে পারো, কারণ কবি তার বিলাবেটের সঙ্গে তিনি রাত্রি কাটিয়েছেন এবং সকালবেলায় তিনি তার যে রিয়ালাইজেশন, ঠিক আছে, তিনি উঠে তাদের জীবনের যে নতুন একটা অধ্যায় তিনি অনুভব করছেন এবং তাদের ভালোবাসাটা নিয়ে তিনি কিন্তু সেটা তার বিলাবেটকে শেয়ার করছেন। তো কবিতাটি এভাবে শুরু হয়, যেখানে তিনি প্রথমেই কোয়েশ্চেন করেন যে আমরা, তিনি তার বিলাবেটকে বলছেন যে আমরা প্রেমে পড়ার আগে, অর্থাৎ আমরা একে অপরকে ভালোবাসার পূর্বে আমরা কিভাবে সময় কাটাতাম, এবং তিনি এই উত্তরটা কিন্তু তিনি তার বিলাবেটের থেকে নিচ্ছেন না, বরঞ্চ তিনি এই যে কোয়েশ্চেনটা তিনি করলেন যে আমরা কিভাবে সময় কাটাতাম, তার উত্তর কিন্তু তিনি নিজে দেওয়ার চেষ্টা করছেন। তিনি বলছেন আমরা কি অবুঝ ছিলাম, আমরা কি ইনোসেন্ট বাচ্চার মতো অবুঝ ছিলাম, অথবা আমরা কি এই যে ওয়ার্ল্ডলি প্লেজার সেটাতে নিমগ্ন ছিলাম, নাকি আমরা যে 7 স্লিপার্স ছিল
তাদের সঙ্গে আমরা মানে তাদের মতো করে আমরা ঘুমিয়েছিলাম, অর্থাৎ আমরা কিন্তু পুরোটাই একটা অবলিভিয়ান সিচুয়েশনে ছিলাম, যে আমরা কোনো কিছুই অর্থাৎ আমরা রিয়েলাইজ করিনি। ঠিক আছে, অর্থাৎ কবি এখানে বলতে চাচ্ছেন যে তিনি এই মুহূর্ত থেকে অর্থাৎ তার আগের মুহূর্ত অবধি কিন্তু তিনি একটা অবলিভিয়ান একটা সিচুয়েশনে ছিলেন। তিনি এবং তার বিলাভেড তারা কিন্তু রিয়েলাইজ করেনি যে অ্যাকচুয়ালি ট্রু লাভটা কি। ঠিক আছে, তো তিনি বলছেন যে আমরা সেই সময়টা কি করেছি, নষ্ট করেছি, সেটা আমাদের লাইফে কিন্তু কোনো মূল্য নেই সেই সময়টায়। কারণ তিনি যে মুহূর্ত থেকে তার প্রেমিকার প্রতি তিনি তাদের সম্পর্কটা তিনি বুঝছেন এবং তিনি এই সম্পর্কটাই তার জীবনের সেরা সময় বলতে পারো, বা এটা সেরা তার কাছে মনে হচ্ছে। কেমন, অর্থাৎ তিনি বলছেন যে তিনি তার আগেও অর্থাৎ তার যে প্রেজেন্ট বিলাভেড, ঠিক আছে, অ্যান্ড মোর, তার আগেও কিন্তু তিনি অন্য নারীদের সঙ্গে হয়তো মিশেছেন, কিন্তু কখনোই সেই যে অনুভূতিটা তিনি পাননি। ঠিক আছে, তো সেই নারীগুলোকে কখনো মনে হয়েছে যে এই যে প্রেজেন্ট বিলাভেড তার যেন একটা অস্পষ্ট ছায়া, ঠিক আছে, তাদেরকে ফ্যান্সি মনে হচ্ছে। তারপরে তিনি আরো এক্সপ্লেন করেন যে তিনি তাদেরকে গ্রিট করেন, অর্থাৎ আমাদের এই যে ওয়েকিং সোল, ঠিক আছে, কবি বলছেন যে আমাদের এই যে জাগ্রত যে আত্মা, অর্থাৎ আমরা যে রিয়েলাইজ করেছি আমাদের যে ট্রু লাভটা, সেটাকে আমরা সম্বোধন জানাই। ঠিক আছে, গুড মর্নিং জানাচ্ছেন এবং এই যে তিনি যুক্তি দিচ্ছেন যে এই যে তাদের প্রকৃত ভালোবাসাটা, সেই ভালোবাসাটা কি অন্যান্য সমস্ত ভালোবাসাকে কি করতে পারে, সেটাকে কন্ট্রোল করে নিতে পারে। অর্থাৎ তারা একে অপরকে ছেড়ে অন্য কোনো সাইডে কিন্তু তাদের অ্যাটেনশন যাবে না, অথবা পৃথিবীতে বড় কিছু ঘটে গেলেও কিন্তু তাদের লাইফে কোনো কিন্তু প্রভাব ফেলতে পারবে না। তিনি বলছেন যে সেই সমস্ত ডিসকভারারদেরকে, আবিষ্কারকদেরকে বা নেভিগেটার্সদেরকে, তাদেরকে আবিষ্কার করতে দাও, নতুন নতুন প্রান্ত আবিষ্কার করতে, নতুন পৃথিবী আবিষ্কার করতে দাও, কিন্তু তোমার এবং আমার মিলেই কিন্তু একটা পৃথিবী। ঠিক আছে, কবি কিন্তু এটা বলছেন। এবং যে লাস্ট স্ট্যাঞ্জায় দেখছি তিনি তার বিলাভেডকে বলছে যে আমরা অ্যাকচুয়ালি দুটো হচ্ছে হেমিস্ফিয়ার। ঠিক আছে, হেমিস্ফিয়ার মানে হচ্ছে গোলার্ধ। ঠিক আছে, যেখানে একটা পুরো পৃথিবী হয় দুটো গোলার্ধ নিয়ে। তো বলছে যে আমরা যখন একে অপরের সঙ্গে মিলিত হয়ে যাব, তখন একটা পুরো আমাদের পৃথিবী তৈরি হবে, যে পৃথিবীটায় কি হবে, শুধুমাত্র আমরাই থাকবো, এবং এই পৃথিবীটা যে জিওগ্রাফিক্যাল যে ওয়ার্ল্ড, সেটার থেকে অনেক উন্নত হবে। এবং আমরা যদি ইকুয়ালি ভালোবাসতে পারি একে অপরকে, সেক্ষেত্রে কিন্তু আমরা আমাদের যে এক্সিস্টেন্স, সেটাকে কিন্তু ছাড়িয়ে আমরা ইমর্টালিতে প্রবেশ করব। সো এটাই হচ্ছে কবিতা, অর্থাৎ তার যে ফিজিক্যাল মানে ফিজিক্যালিটির থ্রুতে তিনি যে স্পিরিচুয়ালিটি গেইন করছেন, সেটাই কিন্তু কবিতার মধ্যে তিনি বোঝাতে চেয়েছেন। ঠিক আছে, তোমাদের আরেকটি ইম্পর্টেন্ট বিষয় আমি বলা হয়নি, যেটা একটা বড় মানে পয়েন্ট, মেটাফিজিক্যাল পোয়েট্রিতে কিন্তু ফিজিক্যালিটিকে ভীষণভাবে প্রায়োরিটি দেওয়া হতো, কারণ প্লেটোনিক লাভকে কিন্তু তারা অল ইন ওয়ান কিন্তু মনে করেননি। যেমন এলিজাবেথান এরাতে কি হতো, যে প্লেটোনিক লাভে তোমরা দেখবে সেখানে ডিভাইড অফ ফিজিক্যালিটি, যেখানে ফিজিক্যাল কোনো রকম টান থাকবে না, সেটাই হচ্ছে প্লেটোনিক লাভ। ঠিক আছে, এবং এই যে মেটাফিজিক্যাল পোয়েট্রিতে সেখানে প্লেটোনিক লাভ তো ডেফিনেটলি রয়েছে, যেহেতু একটা স্পিরিচুয়াল কানেকশন থাকে সঙ্গে ফিজিক্যালিটির থ্রুতে। ঠিক আছে, অর্থাৎ বডি এবং সোল এর মধ্যে দিয়ে কিন্তু স্পিরিচুয়ালিটিকে গেইন করা যায়। এটা কিন্তু জন ডান এবং বাকি যে মেটাফিজিক্যাল পোয়েটস রয়েছেন, তারা কিন্তু এই মতে বিশ্বাসী। কেমন, সো এটাই হচ্ছে কবিতা। আমরা নেক্সট ক্লাসে খুব ডিটেলসে আলোচনা করব। তোমরা যদি ভালো লেগে থাকে অবশ্যই প্রত্যেকে লাইক কমেন্ট শেয়ার করে দিও। খুব তাড়াতাড়ি আসছে নেক্সট ক্লাস, সকলের সঙ্গে দেখা হচ্ছে নেক্সট ক্লাসে। সকলে ভালো থেকো, সুস্থ থেকো, থ্যাংক ইউ।